জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে সমাধিতে নেতাকর্মীদের ফুলেল শ্রদ্ধা। শুধু বিএনপি নয়, যুগপৎ আন্দোলনে থাকা সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বললেন সালাউদ্দিন। টোকিওতে ডক্টর ইউনুস শিগিরু ইশিবা দ্বিপাক্ষিক বৈঠক। বাংলাদেশকে $100 কোটি সহায়তা দেবে জাপান। দুই দেশের মধ্যে 7টি সমঝোতা ও চুক্তি সই। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনীতিকদের বৈঠকের পরও কাটেনি আস্থার সংকট মত বিশ্লেষকদের। দলগুলোর মধ্যে সমঝোতা না হলে বিপদের শঙ্কা, ফের প্রশ্নবিদ্ধ হতে পারে নির্বাচন। নিম্নচাপ এখন স্থলভাগে, রাজধানী সহ উপকূলীয় জেলায় আজও গুড়ি বৃষ্টি। নদ নদীর পানি বেড়ে তলিয়েছে নিম্নাঞ্চল, ঢাকার রাস্তায় জলাবদ্ধতার দুর্ভোগ। এবং নানা নাটকীয়তার পর বিসিবির সভাপতি হিসেবে শেষ ফারুকের অধ্যায়। বিকেলে বোর্ডের জরুরি সভা, নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। শুধু বিএনপি নয়, যুগপৎ আন্দোলনে থাকা অন্যরাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে তিনি বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা কেন শুধু বিএনপিকে দোষারোপ করছেন তা বোধগম্য নয়। শ্রদ্ধা নিবেদন শেষে আরেক নেতা মির্জা আব্বাস বলেন, সংস্কার করতে করতে এমন অবস্থায় সরকার চলে গেছে যে তারা নির্বাচনই দিতে চায় না। ডিসেম্বরে নির্বাচন না হলে দায়িত্ব সব ডক্টর ইউনুসকে নিতে হবে বলে হুঁশিয়ারি করেন তিনি। দেখলাম ইউনুস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন একটি দল নির্বাচন চায়। আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে ইউনুস, একটা ইউনুস, উনি নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে। বিএনপি এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের শরীর ছিল সেরকম দল এবং জাতীয়তাবাদী সমমনা দল 12 দল পক্ষ থেকে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন, সেটা আমরা জানি। তবে তথ্যগত ভুলের কারণে যদি তিনি সেটা বলে থাকেন, সেটা আমি এই বিষয়ে কোনো সমালোচনা করব না। তবে সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির নেতারা বলছেন, রাজনীতি, অর্থনীতি ও কূটনীতিতে মৌলিক পরিবর্তন আনার মধ্য দিয়ে গণমানুষের নেতা হয়ে ওঠেন জিয়াউর রহমান। তবে তার হত্যার আসল রহস্য আজও অজানা। জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী নিয়ে আহমেদ সালেহিনের রিপোর্ট। দেশ জুড়ে চলা পাকিস্তানি শাসক গোষ্ঠীর গণহত্যা এবং রাজনৈতিক শূন্যতার মাঝে এই ঘোষণাই রক্তক্ষয়ী যুদ্ধে উদ্দীপ্ত করেছিল স্বাধীনতাকামী মানুষকে। মেজর জিয়ার মাধ্যমেই মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর সম্পৃক্ততার বিষয়টি জানতে পারে দিশেহারা জাতি এবং নতুন করে আশায় বুক বেঁধে একতায় সংহত হতে উদ্বুদ্ধ হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের নিয়মিত সেনাবাহিনী গঠিত হওয়ার পর এর অন্যতম ব্রিগেড জেড ফোর্সের প্রধান হিসাবে ক্ষণজন্মা এই মেজর নিজের সাহসিকতা ও সততায় মুগ্ধ করেছিলেন সবাইকে। দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযুদ্ধে অবদানের কারণে জিয়াউর রহমানকে দেয়া হয় বীরোত্তম খেতাব। 1975 সালের পট পরিবর্তনের পর তৎকালীন রাজনীতি ও সেনাবাহিনীতে নানা অঘটন এবং চরম বিশৃঙ্খলার মধ্যে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে 1977 সালে ক্ষমতায় আসেন জেনারেল জিয়া। বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তার শাসনামলে দেশের রাজনীতি, অর্থনীতি এবং কূটনৈতিক ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনার মধ্য দিয়ে গণমানুষের নেতা হয়ে ওঠেন জিয়া। 1936 সালে বগুড়ার গাবতলীর বাগবাড়ির এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম জিয়াউর রহমানের। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালেই দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে নিহত হন সৎ ও সাহসী রাষ্ট্রনায়ক জিয়া। তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি আজও স্মরণীয় দেশের ইতিহাসে। দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, জনতার দাবির মুখে রাষ্ট্র ক্ষমতায় আসীন হন জিয়াউর রহমান। তার সততা, দেশপ্রেম ও অনাড়ম্বর জীবনযাপন একালের তরুণদের অনুকরণীয় হতে পারে। জনগণের দাবির প্রেক্ষিতেই তাকে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে হয়েছে। তিনি দেশের স্বার্থকে সবার ঊর্ধ্বে দিয়েছেন। তিনি বলেছেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, অর্থাৎ সবার উপরে দেশ। বিলাসিতা তাকে কখনোই গ্রাস করতে পারেনি। আরেকটি জিনিস, তার স্বজনপ্রীতি বলতে কিছুই ছিল না। সুতরাং জিয়াউর রহমানের তার চারিত্রিক বৈশিষ্ট্য থেকে গ্রহণ করার মতো অনেক কিছুই বর্তমান প্রজন্মের কাছে রয়েছে, এবং এটি যদি যারা রাষ্ট্র শাসনে সুযোগ পান তারা যদি এটি ফলো করেন তাহলে আমাদের দেশ ও জাতি উপকৃত হবে। বিএনপি কি তার প্রতিষ্ঠাতার আদর্শে এখনো অবিচল? এমন প্রশ্নের জবাবে হাফিজউদ্দিন বলেন, বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা কখনো জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিছুটা সুস্থ হয়েছেন, তারেক রহমানও এখন আগের চাইতে অনেক ম্যাচিওর্ড হয়েছেন, এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত আপনজন। তারা নিশ্চয়ই জিয়ার আদর্শকে অনুসরণ করে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন। গণমানুষের নেতা হয়ে ওঠা জিয়াউর রহমানের ক্ষমতায় থাকা যদি দীর্ঘায়িত হতো তবে দেশের ইতিহাস বদলে যেতে পারত বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, টোকিওতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বৈঠকে 6টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। সহায়তা হিসেবে বাংলাদেশকে $100 কোটি দেবে জাপান। এছাড়া রোহিঙ্গা সংকট নিরসন সহ বিভিন্ন বিষয়ে টোকিও ঢাকার পাশে থাকবে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। জাপান সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় শুক্রবার বেলা 11টার দিকে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় তাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। পরে লালগালিচা সংবর্ধনার পাশাপাশি দেয়া হয় গার্ড অব অনার। রাষ্ট্রীয় সৌজন্যতা শেষে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ডক্টর ইউনুস ইশিবা। এতে দুই দেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে $100 কোটি বেশি ঋণ ও অনুদান সহায়তা দেবে জাপান। বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস চালু, প্রিপেড গ্যাস মিটার স্থাপন, ব্যাটারি চালিত সাইকেল তৈরির কারখানা স্থাপন, বিদ্যুৎ খাত, তথ্য নিরাপত্তা পাইলট প্রকল্পের সমঝোতা স্মারক ও চুক্তি হয়। পরে এ নিয়ে ব্রিফ করেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। এই পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে সবগুলোই নানা ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শুধু যে অর্থনৈতিক সহযোগিতা তা না, অন্যান্য আরো যেসব ক্ষেত্র আছে, দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে যে ধরনের সহযোগিতা সম্পর্ক সচরাচর হয়ে থাকে সেরকমই হয়েছে। আর জাপান তো আমাদের স্ট্র্যাটেজিক একটা পার্টনার হিসেবে আগে থেকে আছে। সো আজকেও আলোচনায় সেটা জাপানের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। রোহিঙ্গা সংকট নিরসন সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের পাশে থাকার কথা জানায় জাপান। মনির হোসেন, সময় সংবাদ। নিম্নচাপের প্রভাব কেটে যেতে শুরু করলেও টানা বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে সড়কে জমে আছে পানি। সেই খবর জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি এবং বরিশালে আছেন অপূর্ব। প্রথমে যাচ্ছে ধ্রুবর কাছে। ধ্রুব, এই মুহূর্তে রাজধানীতে বৃষ্টি অনেকটা কম বললেই চলে। সকাল থেকে যেমনটা ছিল থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিও তেমনটা নেই। তবে আমরা লক্ষ্য করেছি গত রাতের যে বৃষ্টি হয়েছিল, তীব্র বর্ষণ, সেই বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা, এখন যেমন নিউ মার্কেট এলাকার চিত্রটা আমরা দেখছি, নিউ মার্কেট এলাকার পুরো যে নিউ মার্কেট এলাকা জুড়েই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এমনটা কিন্তু নয়। অর্থাৎ টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ধানমন্ডি হকার্স মার্কেট অর্থাৎ গাউসিয়া মার্কেটের কোনা পর্যন্ত মূলত এখন জলাবদ্ধ অবস্থায় রয়েছে। তবে রাস্তার ভিন্ন পাশের চিত্র কিন্তু, অর্থাৎ অপর পাশের চিত্র কিন্তু অনেকটা ভিন্ন রকম। ওই পাশে তেমনটা জলাবদ্ধতা নাই, কিন্তু এখন যেই পাশে অর্থাৎ সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেতগামী যে সড়কটি রয়েছে, এই সড়কটিতে যতদূর দেখা যাচ্ছে, এই সড়কটিতে এখন
পানি জমে আছে। সুতরাং এই পথে যারা নিয়মিত যাতায়াত করেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন বলে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ শুধুমাত্র যে মূল সড়কেই পানি রয়েছে তেমনটা নয়, মূল সড়কের পাশে যে ফুটপাথটি রয়েছে সেটিও কিন্তু ডুবে গেছে। সুতরাং নিউ মার্কেটে যারা আজকে কেনাকাটা করতে এসেছেন, পাশাপাশি যারা ভাসমান ক্রেতা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন। আমরা আজকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি। রাজধানীর মিরপুর এলাকায় একটি আবাসিক এলাকায় আমরা দেখেছি যে সেই এলাকা কিন্তু অনেকটাই ডুবে গেছে বলা চলে, অর্থাৎ ঘরের ভেতরেও অনেকের পানি ঢুকে গিয়েছে এমন অবস্থা আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি এই যে পানিটা রয়েছে, অর্থাৎ বৃষ্টির যে পানি জমাটবদ্ধভাবে রয়েছে, এই পানিটা একেবারেই পরিষ্কার নয়, অর্থাৎ ড্রেনের পানি উপচে যেটা সড়কে চলে এসেছে। সুতরাং এই যে নোংরা পানি, এই নোংরা পানির সঙ্গেই কিন্তু লড়াই করে এখন যারা নগরবাসী আছেন তাদের পথ চলতে হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যদি আমি এখনকার অবস্থা বলতে চাই, রাজধানীর নিউ মার্কেটে সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত যে সড়কটি রয়েছে এই সড়কটি এখন জলাবদ্ধ অবস্থায় আছেন এবং এই পানির উপর দিয়েই সাধারণ মানুষ কিন্তু চলাচল করছে। এবং আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে এখানকার যারা সাধারণ ব্যবসায়ী আছেন তারা কিন্তু বলছেন দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলার কারণেই তাদের দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে এই ধরনের সমস্যা কিন্তু পোহাতে হচ্ছে। এই ছিল আমার কাছে নিউ মার্কেট থেকে সর্বশেষ। সারা দেশেই কিন্তু বৃষ্টি ঝরছে, সেই খবর জানাতে আমাদের বরিশালে রয়েছে সহকর্মী অপূর্ব অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। ধ্রুব যেমনি রাজধানীর খবর জানাচ্ছিল, আসলে বরিশালেও সকাল থেকে এখন বৃষ্টি নেই। সকালেও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, তবে এখন আকাশ কিছুটা রৌদ্রোজ্জ্বল। তবে যেটা মুশকিল হয়ে যে শহর জুড়ে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে গতকালকে পর্যন্ত গত 24 ঘন্টায় 120 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালে। নদ নদীর পানিও বিপদসীমার উপর থেকে প্রবাহিত হচ্ছে বিভিন্ন বরিশাল বিভাগের বিভিন্ন নদীতেই পানির যে স্বাভাবিক তার থেকে বেশি প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। ফলে নদীর পানি শহরের মধ্যে ঢুকে পড়েছে। শহরের এই যে ছবিটি দেখছেন এটি হচ্ছে বরিশাল শহরের মুন্সি গ্যারেজ এলাকা। বগুড়া রোড, মুন্সি গ্যারেজ, কালীবাড়ি রোড সহ বটতলা বেশ কিছু জায়গাতেই এমন জলাবদ্ধতা তৈরি হয়েছে। যদিও বা বিগত সময় থেকে এবছর যে লক্ষণীয় যে বৃষ্টিপাত হয়েছে, সামান্য বৃষ্টি হলেই বরিশাল তো তলিয়ে যায় সড়কগুলো, সেই জায়গা থেকে এবছর মানে এবার কিছুটা কম। কেননা বিভাগীয় কমিশনার দাবি করেছেন মোহাম্মদ রায়হান কাউসার যে তিনি গেল 1 মাস পর্যন্তই বরিশাল শহরের যে ড্রেনেজ ব্যবস্থা সেটিকে তিনি খুব শক্তভাবেই এটি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে। ফলে কিছুটা কম হয়েছে এবারের জলাবদ্ধতা, তাতেও কম অবস্থাতেও কিন্তু বাস্তব চিত্র হচ্ছে এমন বেহাল দশা। শহরের যে নিম্ন এলাকা রয়েছে সেই সমস্ত জায়গাতেও কিন্তু এই মুহূর্তে জলাবদ্ধতা রয়েছে। আরেকটি তথ্য হচ্ছে বরিশাল থেকে কিন্তু গতকালকে থেকেই সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বরিশাল নদীবন্দরে 2 নম্বর বিপদ সংকেত রয়েছে। ফলে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার কোনো লঞ্চই বরিশাল থেকে চলাচল করছে না। দুর্ভোগে পড়েছে সেখানকার যাত্রীরা এবং শহরবাসী। জলাবদ্ধতা কিন্তু দুর্ভোগে রয়েছে। আমার কাছে সবশেষ দুপুর পর্যন্ত এতটুকুই খবর ছিল। বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে সড়কে পানি জমে আছে এবং সেই খবরে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উন্নয়ন কাজ চলায় এই যাত্রায় যানজটের সংখ্যা দেখা দিয়েছে। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাসেক 2 প্রকল্পের উন্নয়ন কাজ চলমান থাকায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারে না। ঈদুল আজহায় ঘরমুখী মানুষের পাশাপাশি বাড়বে গবাদি পশুবাহী গাড়ির চাপ। এতে এলেঙ্গা থেকে যমুনা সেতু অংশে যানজটের আশঙ্কা করছেন যাত্রী পরিবহন সংশ্লিষ্টরা। এবার বাণিজ্যের সংবাদ। বৈরী আবহাওয়ার মধ্যেও রাজশাহীর তাহিরপুরে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মদুদ রানা। গত 2 দিন ধরেই রাজশাহী অঞ্চলে বৈরী আবহাওয়া, কখনো বৃষ্টি কখনো দমকা বাতাস। এর মধ্যেই আজ সকাল থেকে বৃষ্টি হয়েছে, তবে এই মুহূর্তে বৃষ্টি নেই এবং রোদের দেখা মিলেছে। এবং এই সুযোগেই যারা এই গরু কিনবেন কোরবানিকে সামনে রেখে তারা বাজারে এসেছেন এবং যারা গরু বিক্রি করবেন তারাও এসেছে। এবং আমি রয়েছি এই মুহূর্তে বাগমারা উপজেলা তাহিরপুর বাজারে। এই তাহিরপুর বাজারে অন্যান্য বছর এই বেলা 12টার মধ্যেই কিন্তু গরুতে হাট পরিপূর্ণ হয়। এবার কিন্তু উল্টো চিত্র, এবার খুব বেশি গরু এখনো আসেনি। তবে যেহেতু এই মুহূর্তে বৃষ্টি নেই, আমরা দেখছি যে বিভিন্ন যানবাহনে আসলে গরুগুলো নিয়ে আসা হচ্ছে। যারা খামারি রয়েছেন, কৃষক রয়েছেন, তারা গরু নিয়ে আসছেন এবং ইজারাদাররা বলছেন
যে দুপুরের পরপর অর্থাৎ 2টা-3টার দিকে এই হাট গরুতে পরিপূর্ণ হবে এবং এখন পর্যন্ত যে গরুগুলো রয়েছে তাতে যেটি দেখলাম যে ছোট এবং মাঝারি গরুর চাহিদা বেশি এবং নানান ধরনের প্রতিকূলতার মধ্য দিয়েই যারা গরু কিনবেন তারাও বাজারে আসছেন এবং যারা গরু বিক্রি করবেন তারাও আসছেন এবং এখানকার ক্রেতা বিক্রেতারা যেটি বলছেন যে 1,10,000 থেকে 1,20,000 টাকার মধ্যে যে মাঝারি গরুগুলো সেগুলোর চাহিদা বেশি, বড় গরুগুলোর এবার খুব বেশি চাহিদা নেই। আর আপনাকে জানিয়ে রাখি যে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা হাটে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে ব্যাপারে তৎপর রয়েছে। এই ছিল রাজশাহীর তাহিরপুর হাট থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে। যশোরে 2টি করে 9mm পিস্তল ও ম্যাগাজিন জব্দ সহ 2 জনকে আটক করেছে বিজিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আটককৃতরা অস্ত্র ব্যবসায়ী। বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে 5 ভুলট সর্দার পাড়ায় অভিযান চালায় বিজিবির 21 ব্যাটালিয়ন। তল্লাশি চালিয়ে বাড়ির আঙিনায় পুঁতে রাখা একটি পিস্তল ও ম্যাগাজিন জব্দ করা হয়। আটক করা হয় বাড়ির মালিক আব্দুল মজিদকে। পরে মজিদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেশী ইসা সর্দারের বাড়ি থেকে একটি অস্ত্র ও ম্যাগাজিন জব্দ করা হয়। বিসিবির সভাপতি হিসেবে শেষ হলো ফারুক আহমেদ অধ্যায়। বিকেল 4:30টার দিকে ক্রিকেট বোর্ডের জরুরি সভায় ঘোষণা হতে পারে অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম। বৃহস্পতিবার রাতে ফারুক আহমেদের প্রতি অনাস্থা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দেন বোর্ডের 8 পরিচালক। সেখানে বর্তমান পরিচালকদের মধ্যে স্বাক্ষর করেননি শুধু আকরাম খান। পরে পরিচালক হিসেবে ফারুকের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে পরিষদ। আজ বিকেলে বোর্ডের জরুরি সভায় অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পেতে পারেন আমিনুল ইসলাম বুলবুল। ভাইস প্রেসিডেন্ট হতে পারেন নাজমুল আবেদিন ফাহিম। এদিকে বিসিবি থেকে অপসারণে সরকারি হস্তক্ষেপের কথা বলে আইসিসিতে অভিযোগ করেছেন ফারুক আহমেদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নেতাকর্মীদের ফুলেল শ্রদ্ধা। শুধু বিএনপি নয়, যুগপৎ আন্দোলনে থাকা সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বললেন সালাউদ্দিন। টোকিওতে ডক্টর ইউনুস শিগেরু ইশিবা দ্বিপাক্ষিক বৈঠক। বাংলাদেশকে $100 কোটি সহায়তা দেবে জাপান। দুই দেশের মধ্যে 7টি সমঝোতা ও চুক্তি সই। এবং নিম্নচাপের প্রভাব কেটে গেলেও পথে পথে দুর্ভোগ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের রাস্তাঘাটে হাঁটু পানি, চলাচলে ভোগান্তি। নদ নদীর পানি বেড়ে তলিয়েছে নিম্নাঞ্চল। এ ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।